This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি, না আমি একা নই, আমার সঙ্গে শর্মিষ্ঠা এবং লিমা রয়েছে। দেখুন, এই এসআইআর আবহে একবার এক রকম অভিযোগ সামনে এসছে। সেই অভিযোগগুলো আমরা আপনাদেরকে জানিয়েছি। নির্বাচন কমিশনের কাছে কিছু অভিযোগ জমা পড়েছে, কিন্তু এবার যে খবরটা বলবো, যে অভিযোগটা সামনে আসছে তা অদ্ভুত, কখনো আসেনি, জানি না ভবিষ্যতে আসবে কিনা। কারণ দমকলের শুকুর মণ্ডল, তার দুজন বউ রয়েছে, কিন্তু ফর্মে কার নাম লিখবে? দুজনের মধ্যে একজনের নাম না দুজনের নাম, এই নিয়ে তিনি সংশয় পড়েছেন। তার দাবি হচ্ছে তার দুই বউকে তিনি সমান অধিকার দিয়েছেন, সমান মর্যাদা দিয়েছেন, তাহলে ফর্মেও দুজন বউয়ের নামই লেখা উচিত। বিএলওকে জানিয়েছেন, বিএলও বলছেন তার কাছে কোনো উত্তর নেই, এমনকি কমিশনের হেল্পলাইনে ফোন করেও কোনো উত্তর পান। আমার স্বামী একা, আমরা দুজনেরই অধিকার আছে, দুজনেরই নাম বসবে, এটাই। ফর্মে একটা বইয়ের জায়গা আছে, হ্যাঁ, একটা বইয়ের যদি হয় তাহলে তো আরেকটা অধিকার পাচ্ছে না, সেজন্য অসুবিধা। হ্যাঁ, ওখানে দুটো বইয়ের জায়গা নাই, তাই তো, ঘর নাই, সেইটা থাকা দরকার ছিল। হ্যাঁ, আমি নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নাম্বার আছে তাতে ফোন করেছি, ওরা যথার্থ উত্তর দিতে পারেনি। কেউ বলেছে একটা লিখবেন, কোনো টাইমে বলছে যে ফাঁকা রেখে দেন, এরকম বলছে। নির্দিষ্ট যে একটা কোনো গাইডলাইন দিবে, এরকম কিছু দিতে পারে, ফলে এটা নিয়ে একটা সমস্যা। এবার মালদায় নজর রাখতেই হচ্ছে, তার কারণ বিএলওর কথা মতো ফর্ম ফিল আপ না করায় জমি মাফিয়াদের হামলা, একেবারে বিএলওর পরিবারের উপর সরাসরি কিন্তু সেই আক্রোশ এসে পড়েছে। যেটা জানা গেছে এখন অব্দি, অভিযুক্ত কাসিমউদ্দিন প্রভাবশালী কংগ্রেস নেতা, দাবি করছেন স্থানীয়রা। অভিযোগ, কংগ্রেস নেতা প্রভাবশালী জমি মাফিয়াও। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে তুমুল শোরগোল পড়েছে, কংগ্রেস নেতার কথা মতো এসআইআর ফর্ম ফিল আপ না করায় আক্রোশ। আমি বিএলও এসআইআর এর ডিউটি করি, ও তো 10-15 দিন আগে থেকে আমার বাড়ি যায়, ও অন্য বুথের, কিন্তু আমাকে এসে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটা করো না ওটা করো না। আমি ওকে বলি যে আপনি আমাকে আমার কাজ করতে দিন, আমার ডিউটিটা আমি করছি। আমি বুঝতে পারিনি ওর কোনো আক্রোশ হচ্ছে, ও লোকের কাছে বিরোধ সাজার জন্য আমাকে বলে দেখে নেব। এবারে তো প্রতিদিনের মতো আমার স্বামী জমি জমা দেখতে যায়, ওর অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, অন্ডকোষ চেপে ধরে মানে আত্মঘাতী হামলা, মেরে ফেলার চেষ্টা। কাসিমউদ্দিন কি করে এই লোকটা ছোটোখাটো জমি মাফিয়া। শুনলাম যে কংগ্রেস আশ্রিত যারা কর্মী আছে কংগ্রেসের, তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনকে বলবো, এগুলো নিন্দনীয় ঘটনা। বিএলওরা নিজের কাজ করছে, সরকারের কাজ করছে, নির্বাচন কমিশনের কাজ করছে। আমি প্রশাসনকে বলবো একদম মানে কড়াভাবে ব্যবস্থা নিতে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যেন, আইনত ব্যবস্থা যেন প্রশাসন নেয়। আপনাদের একটা খবর টানা আমরা দেখিয়ে আসছিলাম যে বিএলওদের জন্য যে বিশেষ অ্যাপ রয়েছে, সেই বিশেষ অ্যাপ কাজ করছে না, পরে এসআইআর এর কাজ তাদের পিছিয়েছে। এই মুহূর্তে আপডেট এসেছে যে প্রায় 20 ঘন্টা পর সেই অ্যাপ কাজ করা শুরু করলো। ফের এনুমারেশন ফর্ম আপলোডের কাজ শুরু করেছেন বিএলওরা। জাতীয় নির্বাচন কমিশনে সিইও দপ্তরে অভিযোগ জানানোর পরেই সার্ভার ঠিক হয়। 20 ঘন্টা পর কাজ করা শুরু করলো এই অ্যাপ। টানা 20 ঘন্টা সার্ভার ডাউন, আর যার জেরে বিএলওরা কাজই করতে পারছেন না। ধর্ণামঞ্চে এসেছেন, কিন্তু সঙ্গে রয়েছে এই সমস্ত ফর্ম। তারা এই মুহূর্তে ফোনে বারবার চেষ্টা করছেন যে কাজ করার, কিন্তু দেখা যাচ্ছে যে কাজ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘক্ষণ ধরে কাজ করার পরে ইঞ্জিনিয়াররা কাজ করছেন কন্টিনিউয়াসলি, এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। এবং এই মুহূর্তে যেমনটা বিএলওরা জানাচ্ছিলেন, অনেকটা কি স্বাভাবিক হলো পরিস্থিতি? এখন কাজটা করা যাক, এখন এইমাত্র একটা সাবমিট হলো, এরপর যদি কিছুক্ষণ করতে পারি বুঝবো যে কিছুটা হলেও ঠিক আছে। হ্যাঁ, কালকে রাত্রের থেকে তো টোটালি বন্ধ ছিল, সন্ধ্যার পর থেকে। আজকে সকালবেলা 2-1টি করা গেছে, তারপরে আপনি লগ আউট হয়ে যান, না হলে নো রেকর্ডস ফাউন্ড এরকম অপশন চলে আসে।
মধ্যরাত থেকে এই মুহূর্তে সন্ধে 6টা, কিছুটা হলেও কাজ করতে পারছেন এবার বিএলওরা, এমনটাই জানাচ্ছেন। এই গোটা একদিনেরও বেশি সময় নষ্ট হয়ে যাওয়ার ফলে কিভাবে 100% কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করবেন তারা, ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলেছেন বিএলওরা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। কিন্তু আমাদের রাজ্যে এসআইআর এর কাজ কতটা শেষ হলো? আমি পিসিআর কে বলবো বিগ ওয়ানে এই মুহূর্তে ব্রেকিংটা প্লে করতে, কারণ বিগ ব্রেকিং বলা যেতে পারে। রাজ্যে এসআইআর এর কাজ শেষ করেছেন প্রায় 50% বিএলও, কিন্তু এর মধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর এর কাজে রাজ্যে পিছিয়ে রয়েছে কলকাতা। কিন্তু জেলাওয়ারি ঠিক কি অবস্থা জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো প্রায় 7 কোটি যে 63 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 2 লক্ষ বাদ দিয়ে বাদবাকি সমস্ত জায়গাতেই এনুমারেশন কতগুলো সম্ভব হয়েছে। সমস্যা হচ্ছে শ্রাবন্তী, তোমার কথা শোনা যাচ্ছে না। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর 24 পরগনায় এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে 75%, হাওড়ায় 76%, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় 85%, পূর্ব বর্ধমানে 88%, পশ্চিম বর্ধমানে 70%, ঝাড়গ্রামে 87% এবং কালিম্পংয়ে কাজ হয়েছে 75%। নির্বাচন কমিশন সূত্রে খবর তাই পাওয়া যাচ্ছে। কিন্তু শুধুমাত্র কলকাতাতেই যদি নজর রাখা যায় সেখানে কিন্তু 58% কাজ শেষ হয়েছে উত্তর কলকাতা, আর দক্ষিণ কলকাতা শেষ হয়েছে 64%। এবার আপনাদের ধূপগুড়ির কর্ণবালা অধিকারী, তার কথা বলবো। কেন তার কথা বলবো? তার কারণ 2002-এর তালিকা নাম আছে কিনা সেটা সকলকে দেখতে হয়েছিল, তিনিও দেখেছিলেন নাম রয়েছে, কিন্তু 2022 সালে হঠাৎ করে ভোটার লিস্ট থেকে তার নাম উধাও, আর তার ফলে 2025-এ তিনি আর এনুমারেশন ফর্ম পাননি। 2025-এ যে তালিকা রয়েছে সেখানেও তার নাম নেই, যার ফলে এই মুহূর্তে বেশ চিন্তায় রয়েছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে নিজেকে আবার ভোটার করে তুলবেন, আবার কি নতুন করে নাম তুলতে হবে, প্রশ্ন কর্ণবালার। আমার সমস্যা যে ফোন নাই, লিস্টে নাম নাই, লিস্টে নাম নাই। এসআইআর এর ফর্ম আসছে না, আসে নাই, ফর্ম আসেনি। লাস্ট কত সালে ভোট দিয়েছেন? পঞ্চায়েতে ভোট দিয়েছেন? পঞ্চায়েতে ভোট দিয়েছি তো। কত সালে ভোট? 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ জন্মভিটা। কখন জানতে পারলেন যে লিস্টে আপনার নাম নেই? জানতে পারলাম এই যে এখন আসলো তো, তাতে বুঝাতে যে লিস্টের নাম নেই। এটা তো ভয় পাওয়ার ব্যাপার না, নাম না হলে ভোটটা না হলে কেমন হবে? সমস্যা আপনার দিদির ওই যে ভোট নাই। মানে কত সাল থেকে ভোট দেন উনি? ভোট তো মোটামুটি 22-এর পর থেকেই ভোট নাই। 2002 সালের লিস্টে নাম আছে? 2002 লিস্টের নাম আছে। তারপর থেকে ভোট দিয়ে আসছেন? তারপরে তো ভোট নাই। মানে 2002-এর পর থেকে ভোট তো দিয়েছেন? হ্যাঁ। গত বছর পঞ্চায়েতে ভোট নাই। কখন জানতে পারলেন এই লিস্টে নাম নেই? এই যখন ভোট দিতে যায় তখন দেখি কোনো জায়গায় নাই। এসআইআর এর ফর্ম আসছিল? হ্যাঁ, ফর্ম নাই, আসে নাই। কতটা আতঙ্কে আছেন তাহলে? আতঙ্ক তো ওইটাই আছে যে ভোট না উঠলে যাইতে হবে বলে বাংলাদেশ, এরকম কথা বলে মানুষের। 1194 জন ভোটার রয়েছে। দেখুন এসআইআর এর কাজ প্রায় শেষের দিকে, কিন্তু তার মধ্যেই এই এতজনের মধ্যে 40 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বিএলও পাচ্ছে না, বিএলও খুঁজে পাচ্ছে না। এই ঘটনা রাজারহাট নিউটাউন বিধানসভার কেন্দ্রে 235 নম্বর পাটের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা হচ্ছে, কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না 40-এর। এই 40 জন ভোটারের তারা কোথায়? এখন আমি 40টা মতন এরকম আমি কোনো হদিশ পাইনি, কোনো টেস্ট পাইনি। আমি অন্তত একটা বাড়িতে 3-4 গেছি, এবং সঙ্গে আমার সবসময় আমার বিএলরাও ছিল, তারাও কোনো চিহ্নিত করতে পারেনি। না 2002 সালের নাম ছিল। এগুলো মনে হচ্ছে এগুলো সঠিক ভোটার নয় আমার যতটা মনে হচ্ছে। অভিষেকের নির্দেশের পরেও এসআইআর এর কাজে অনীহা দেখা যাচ্ছে। পুরুলিয়ার কয়েকজন তৃণমূল কাউন্সিলর এখনো নিষ্ক্রিয়, এই অভিযোগে উঠছে। দলের কাউন্সিলরদের নামে মানুষের কাছে অভিযোগ শহর তৃণমূল সভাপতি। একই দাবি পুরুলিয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রী মানস ভূঁইয়ারও। অবাধ্য কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত মানুষের।
তোমাকে আজ রাত্রি অব্দি টাইম, কাল থেকে আমার অপারেশন টাউন স্টার্ট। আমার কথাটা শুনে কে কে কাজ করছে না, পুরুলিয়া শহরের কয়েকটি ওয়ার্ডে সত্যিকারেই মানে কাজের অগ্রগতি খুবই কম। আমরা বারবার তাদেরকে বলিয়েছি, কিন্তু অনেক কিছু কাউন্সিলর আছেন যারা এই কাজটা সিরিয়াসভাবে নিচ্ছেন না। তাই দলীয়ভাবে নির্দেশ যেভাবে আমাকে দিয়েছে আজ থেকে আমি সেভাবে নির্দেশ দলকেও জানাবো। ওই মোটামুটি 6টা ওয়ার্ড, তার মধ্যে 3টে বিরোধী ওয়ার্ড আর 3টে আমাদের তৃণমূলের ওয়ার্ড আছে। আমরা কিছু কিছু আমাদের গ্যাপ ধরা পড়ে, কিছু জায়গায় ক্যাম্প অফিস হয়েছে, কিছু জায়গায় ক্যাম্প অফিস হয়। দলীয় নেতা কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধমক দিয়েছিলেন, অনেকে কড়া বার্তাও দিয়েছিলেন। আর এরপরই আমরা কি দেখছি, তড়িঘড়ি এসআইআর প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে পথে নামলেন মেয়র ফেরহাদ হাকিম। কলকাতার একাধিক নেতা ও কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। এবার বিধানসভা ধরে ধরে এসআইআর প্রক্রিয়া কি অবস্থায় রয়েছে তা ঘুরে ঘুরে দেখার জন্য পথে নামলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। এন্টালি বিধানসভার অন্তর্গত 58 নম্বর ওয়ার্ড, বেলেঘাটা বিধানসভার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডে যান মেয়র। এনুমারেশন ফর্ম জমা নেওয়া, এলাকায় তৃণমূল কর্মীরা সঠিকভাবে কাজ করছেন কিনা, এই প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখেন ফেরহাদ হাকিম। হুগলিতে দলের এসআইআর সহায়তা শিবিরগুলি পরিদর্শনে যান রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস। মেয়র ফেরহাদ হাকিম যখন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন, তখন অরূপ বিশ্বাস তিনি চলে গিয়েছিলেন হুগলিতে। সেখানে এসআইআর এর সহায়তা শিবির যে তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে, সেই সহায়তা শিবিরগুলি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী। এখনও এখানে আমরা যতদূর গেলাম তাতে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক মতনই সব চলছে এবং আমাদের এন্ট্রিগুলো 2-1টা ওয়ার্ড ছাড়া এন্ট্রিগুলো ভালোই হচ্ছে বেলেঘাটায়। এর আগে এন্টালিতে তো আমি দেখে এলাম যে সব ঠিকই আছে। এখানে আমি ওয়ার রুমে বসে প্রত্যেকটা কম্পিউটার চেক করলাম, খুবই ঠিক আছে সব। আমরা এই আমাদের যে দলের যারা কর্মীরা রয়েছেন এরা তো ভলেন্টিয়ার, এরা দিনরাত কাজ করে যাতে এসআইআর সব জায়গায় করে যেভাবে বিজেপি ভোট হরণ করেছে সেটা যাতে বাংলায় না করতে পারে, যাতে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করা দরকার কিন্তু করছেন না, সেই জন্য আমাদের লক্ষ্য বিশেষ করে রাখতে হচ্ছে। আমরা দলের অনুগত সৈনিক, যেরকমভাবে মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন সবাই প্রাণপাত করছে। কে ভালো কে খারাপ সেটা তো এখন হবে না, যখন হবে যে বিজেপিকে আমরা কে কত লাখে হারাতে পারবো। এটা বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা, 1 মিলিমিটার জমি আমরা ছাড়বো। এসআইআর নিয়ে বিক্ষোভে তত্ত্ব অবস্থা, কিন্তু বিক্ষোভ কাদের? কংগ্রেসের। এই বাংলায় নয়, মধ্যপ্রদেশের ভোপালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কংগ্রেসের সেই বিক্ষোভ, এই বিক্ষোভ হটাতে গেলে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, এমনকি জল কামানো ব্যবহার করে পুলিশ। দেখুন, নিউজরুম থেকে এই মুহূর্তে সব থেকে বড় খবরটা আপনাদের দিয়ে, অসম বিধানসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ বিরোধী বিল। অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে আর বহু বিবাহ, একাধিক বিবাহ করা যাবে না। একাধিক বিয়ে করলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে অসমে। আরও ডিটেলে জানবো আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, দেখো মঞ্জিরা, বলতে পারো হেমন্ত বিশ্ব শর্মা নিজেই বলেছেন যে অসমে অভিন্ন দেওয়ানি বিধির পথে এটা একটা প্রথম ধাপ। ইতিমধ্যেই আমরা জানি যে উত্তরাখণ্ডে এই অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে ভারতের প্রথম রাজ্য হিসেবে, কিন্তু নির্দিষ্টভাবে বহু বিবাহ বন্ধ করবার জন্য, তাকে প্রতিরোধ করবার জন্য বিল ভারতে প্রথম কোনো একটি রাজ্যে সেটা বিল হিসেবে এলো এবং সেটা পাস হয়ে গিয়ে আইনে পরিণত হলো। স্বভাবতই অসমের যে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ মানুষজন, শতাংশের হিসেবে জনসংখ্যায়, তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ তাদের মধ্যে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহু বিবাহ চালু রয়েছে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা নিজে বলেছেন যে তাকে যখন সাংবাদিকরা নিয়ে প্রশ্ন করেন যে এটা কোনো নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে তাদের বিরুদ্ধে আনা কোনো বিল নয়, বহু বিবাহ একটি অপরাধ, সামাজিক অপরাধ, এবং সেই জায়গা থেকে এটাকে ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে আসাম জুড়েই ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যে কোনো লোকের জন্য, যে কোনো জনজাতির জন্য বা সম্প্রদায়ের জন্য এটা নিষিদ্ধ হয়। কিন্তু স্বাভাবিকভাবে এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক কিন্তু এই মুহূর্তে তুঙ্গে, আসাম তো বটেই, গোটা দেশ জুড়ে। মন্দিরা, ধন্যবাদ অনির্বাণ।
অসম বিধানসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ বিরোধী বিল। হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে বহু বিবাহ এখন থেকে ফৌজদারি অপরাধ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি তন্ময় বাবু, তাতে হচ্ছে অসম বিধানসভায় এটা অনেকদিন ধরেই চলছিল বহু বিবাহ বিরোধী বিল, সেটা পাশ হয়ে গেল এবং দেশের মধ্যে অবশ্যই প্রথম উত্তরাখণ্ডের মতো অভিন্ন দেওয়ানি বিধি অসমেও চালুর পথে প্রথম পদক্ষেপ। আপনারা কিভাবে দেখছেন? না, এটা তাদের রাজ্য, তারা যেভাবেই করুক, কিন্তু দিনের শেষে এই যে অভিন্ন দেওয়ান বিধি, এইটা করলে ভারতবর্ষের যে বহুত্ববাদ, সেই বহুত্ববাদের উপর কুঠারাঘাত করা হয়, অর্থাৎ ভারতবর্ষের যে অন্তরাত্মা সেটার উপর আঘাত করা হয়। সুতরাং সেই বিষয়ে চর্চা হওয়া উচিত এবং এই বিষয়ে এত সহজে ইমপ্লিমেন্ট করার কথা যে কেন্দ্র সরকার ভাবছে সেটা ঠিক হবে না, সেটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। ধন্যবাদ আপনাকে। বিজেপি তরফ থেকে দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, আমরা এক্ষুনি যে খবরটা পাচ্ছি অসম বিধানসভায় পাশ হয়েছে বহু বিবাহ বিরোধী বিল, দেশের মধ্যে প্রথম, কি বলবেন? নারীবাদী মানবতাবাদী যারা, তারা এতদিন ধরে পুরুষতান্ত্রিক সমাজের এই প্রথার বিরোধিতা করেছেন এবং আধুনিকতার দোহাই দিয়ে কথা সবাই বলেছেন তারা নাকি আধুনিক, কিন্তু করে দেখানোর হিম্মত কারুর ছিল না। অসমে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা প্রথম এই কাজ করে দেখালেন, ওনাকে ধন্যবাদ। এবং আধুনিকতা মানে শুধু বলা নয়, করে দেখাতেও হয়, বিজেপি সেটা করে দেখিয়েছে। ধন্যবাদ আপনাকে। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, এবার 2016 যে অযোগ্য শিক্ষক রয়েছে সেই অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা এসএসসি কি রয়েছে এই তালিকাতে। এই তালিকাতে অযোগ্য শিক্ষকদের সঙ্গে তাদের অভিভাবকদের নাম এবং জন্ম তারিখও রয়েছে। এদিকে 1806 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসি। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে কাজ থামাতে চায় না এসএসসি। পর্যবেক্ষণের কোনো কথা রায় নেই, তাই ইন্টারভিউ চলবে, এমনই খবর এসএসসি সূত্রে। আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই এসএসসি। এটা সম্পূর্ণ টেন্টেড তালিকাই না, প্রথম থেকেই বলে আসছি। দুটো জিনিস না করলে কখনোই টেন্টেড আইডেন্টিফাই করা যাবে না। নাম্বার ওয়ান, এর আগের যে সিলেকশন অর্থাৎ 2016 সালের সিলেকশন, সেখানে অল ওএমআর শিট পাবলিশ করতে হবে। নাম্বার টু, কাউন্সেলিং ওয়াইজ লিস্ট, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে কারা চাকরি পেয়েছিল, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে কারা চাকরি পেয়েছিল, সেটা যদি না করে দিয়ে এই সেকেন্ড SLST 2025টা আবার কন্ডাক্ট করে, একইভাবে আবার প্রশ্নের মুখে পড়বে এবং একইভাবে বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। এসএসসির নিয়োগ পরীক্ষা নিয়ে এবার কিন্তু সংশয় রয়েছে। দেখুন, হাইকোর্টের পর্যবেক্ষণে নজর রাখতেই হচ্ছে, তার কারণ আজকে বিচারপতির বেশ কিছু বক্তব্য যেগুলো আপনাদের জানিয়ে রাখতে চাইবো। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই কিন্তু দ্রুত শুনানির আর্জির সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয় একটা রয়েছে। পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না, নথি যাচাই নিয়ে এত ব্যস্ততা কিসের, তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। সুপ্রিম কোর্ট কাল পর্যবেক্ষণে বলেছে পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়ার কথা তাঁরা বলেননি। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। এই আবহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। পৃথক পরীক্ষার দাবিতে কাল ফ্রেশার্সরা সওয়াল করতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা। সেখানে ফ্রেশার্সদের জন্য পৃথক নিয়োগ পরীক্ষার সওয়াল করবেন আইনজীবীরা। মেন কথা হচ্ছে সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার। এখানে সংবিধানের, ভারতবর্ষের সংবিধানের অমান্য করা হচ্ছে, সংবিধানের 16 নম্বর ধারা মানা হচ্ছে না। কারণ একজন 100 নম্বরের পরীক্ষা দিয়ে মেরিট লিস্ট তৈরি হচ্ছে, আর একজনের 90 নম্বরের পরীক্ষা দিয়ে মেরিট লিস্ট তৈরি হচ্ছে। এখানে দ্বিচারিতা দেখা দিচ্ছে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না, যার জন্য আমরা কোর্টে কেস করেছিলাম। 2016 সালের যারা ক্যান্ডিডেট, তাদের জন্য ফ্রেশার প্রার্থীরা কেন বলি হতে যাবে? আমরা চাই যেন সমানে সমানে প্রতিযোগিতা হোক, ওরা আসুক, কোনো অসুবিধা নেই। 90 পরীক্ষা হোক, মানে আমি বলতে চাইছি সমানে সমানে প্রতিযোগিতা হোক। ওরা যদি আলাদা আলাদা পরীক্ষা দিতে চাই সরকার নিক, কিন্তু আমাদের ফ্রেশারদের তো চাকরি দিতে হবে।
আচ্ছা দেখুন, এই নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া একাধিকবার ধাক্কা খেয়েছে। এবারও কি নতুন বনাম পুরনোর এই জটে আবারও ধাক্কা খেয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া? শিক্ষামন্ত্রীর দাবি এসএসসির নিয়ম মেনেই পরীক্ষা নিয়েছে এবং পুরানোদের পাশাপাশি নতুনদের জন্য সহানুভূতিশীল রাজ্য বলেছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তার মন্তব্য, আমি মনে করি না বিচারক বা আদালত ভেদে আইন বা বিচার বদলায়। নতুন পুরনো বিতর্ক নিয়েও বিরোধীদের নিশানা করেছেন শিক্ষামন্ত্রী। পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ, সওয়াল জবাব, সেখানে নানা রকম কথা হতে পারে, মন্তব্য হতে পারে। আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায়, অর্ডার। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। একটা ভারতবর্ষে একটা এসএসসি দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে, এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। তো এইখানে বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের কাজ হচ্ছে আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চাইছি। এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন, বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। কেউ ভাবতে পারেন এই হাইকোর্টে এসছে, আমি মনে করি না যে কোনো বিচারপতি এইভাবে বায়াস হতে পারেন, এটা আমার বিশ্বাস, কারণ ওটা আইন। টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে, অর্ডারে ক্লিয়ার লেখা ছিল। নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চাই আমরা এই দুর্নীতির জন্য, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। যা বেরিয়েছে, যা ধরেছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে। বলছেন তার বক্তব্য শোনালাম, এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নতুন বনাম পুরনো এই জটে কি ফের ধাক্কা খেতে পারে নিয়োগ প্রক্রিয়া? শিক্ষামন্ত্রীর দাবি এসএসসির নিয়ম মেনেই পরীক্ষা হয়েছে এবং পুরনোদের পাশাপাশি নতুনদের জন্য সহানুভূতিশীল রাজ্য, এমনটাই বলছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তার মন্তব্য, আমি মনে করি না বিচারক বা আদালত ভেদে আইন বা বিচার বদলায়। নতুন পুরনো বিতর্ক নিয়েও বিরোধীদের নিশানা করেছেন শিক্ষামন্ত্রী। এদিকে এসএসসি আবারও প্রশ্নের মুখে, আবারও হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি। কি বলা হচ্ছে, কেন ওএমআর এখনো পর্যন্ত আপলোড করা হয়নি? 2025-এর ওএমআর আপলোড করা কেন হয়নি সেই নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি। 2025-এর ওএমআর আপলোড করার নির্দেশ হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, তাই প্রথম থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, এমন মন্তব্য করা হচ্ছে হাইকোর্টের তরফে। 2016 যে নিয়োগ প্রক্রিয়া, তার তালিকাও তলব করা হয়েছে বিচারপতির তরফে। মেয়াদ উত্তীর্ণর পর কাদের নিয়োগ সেটাও জানতে চেয়েছে হাইকোর্ট। এই টেন্টেডদের লিস্ট পাবলিশ বহুদিন আগে, বহু বছর আগে হয়েছে, আর বহু বছর আগে লিস্ট পাবলিশ হয়েছে বলেই আমরা জানতে পেরেছি কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। আমাদের ওএমআর সেটাও পাবলিশ করা আছে। যারা আমরা চাকরি করতাম এবং যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের প্রত্যেকের ওএমআর পাবলিশ করা হয়েছে, সব কিছু হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ, অতি নিম্ন, অতি নগণ্য, তাদেরকে ভয়ঙ্কর রকমের নিপীড়ন এবং নির্যাতনের মধ্যে পড়ে দেওয়া হচ্ছে, এবং আমাদেরকে ভয়ঙ্কর রকমের একটা ষড়যন্ত্রের শিকার করে লোকসভায় ব্যবহার করছে, বিধানসভায় ব্যবহার করা হচ্ছে। আর এদের এই উভয়ের ভয়ঙ্কর রাজনীতির শিকারের মাঝখানে আমরা কোথাও যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি।